গুড ইভিনিং স্টুডেন্ট। কে কে জয়েন করেছো একটু চ্যাটে জানাও, কতজন জয়েন করেছো? গুড ইভিনিং তাপস, ঝন্তু, সৃজন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবে। ওকে, ওকে, চলো তাহলে স্টার্ট করছি। কেমন? আচ্ছা, আগের দিন যা পড়িয়েছি, যদি কোনো অসুবিধা থাকে সেখান থেকে ওখানে কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, নইলে আমি ক্লাসটা স্টার্ট করছি। আমাদের আগের দিন যেটা হয়ে গেছে, আমি ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে শুরু করেছি কেমিস্ট্রির। তারপর সেখানে করিয়েছি সিগনিফিক্যান্ট ফিগার্স, ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, তারপর হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, ঠিক আছে, এই ল গুলো করিয়েছিলাম। তার সাথে গে লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। এগুলো কি ছিল? সব ছিল ল, যেগুলো কমপ্লিট করেছিলাম এগুলো ছিল লস অফ কেমিক্যাল কম্বিনেশন। ওকে, তার সাথে থিওরি করিয়ে তার সাথে নিউমেরিক্যালসও করিয়েছিলাম। এবার যারা ক্লাস অ্যাটেন্ড করনি তারা কিন্তু আগের ক্লাসটা অবশ্যই করে নেবে আজকেরটা করার আগে। ওকে, চলো। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি জয়েন করেছো, আমি তাহলে স্টার্ট করলাম। দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাটমিক মাস। অ্যাভারেজ মানে গড়, মানে অ্যাটমিক মাসের গড়। দেখো, আমরা যে যে অ্যাকচুয়ালি যে সমস্ত এলিমেন্টের কি থাকে, আইসোটোপ এক্সিস্ট করে, যে সমস্ত এলিমেন্টের আইসোটোপ এক্সিস্ট করে, ঠিক আছে, এরকম এলিমেন্ট গুলো কি? আইসোটোপ বলতে অ্যাকচুয়ালি কারা আইসোটোপ কাদের বলে? আইসোটোপ যাদের প্রোটন নাম্বার সেম, তাই তো, প্রোটন নাম্বার সেম, এগুলো অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় বলবো। প্রোটন নম্বর সেম, মাস নম্বর ডিফারেন্ট, এদেরকে আমরা বলি আইসোটোপ। এবার যে সমস্ত এলিমেন্টের আইসোটোপ এক্সিস্ট করে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লোরিনের। ক্লোরিনের এক্সাম্পলটা দেওয়া আছে, কি বলছে? যে যাদের আইসোটোপ আছে তাদের আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস ডিটারমাইন করি, ঠিক আছে। এবার কিভাবে সেটা? সেটা হচ্ছে এই যে আইসোটোপ গুলো আছে এদের অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্স মানে এদের এক্সিস্টেন্স কত পার্সেন্ট, তার উপর ডিপেন্ড করে, বা রেশিওতে যদি থাকে বা পার্সেন্টেজে যদি থাকে, তো সেটার উপর বেস করে আমরা তাদের কি করি? অ্যাভারেজ বার করি। তো কিভাবে করি? দেখো, এখানে লেখা আছে দ্য অ্যাভারেজ মাস অফ ভেরিয়াস এলিমেন্টস আর ডিটারমাইন্ড বাই মাল্টিপ্লাইং the atomic mass of each isotope by its fractional abundance। মানে ফ্র্যাকশনাল অ্যাবান্ড্যান্স বলতে তারা এক্সিস্ট করে যত অ্যাবান্ড্যান্সে, তাদের এক্সিস্টেন্স যত পার্সেন্ট সেটা দিয়ে। এবার দেখো, ক্লোরিনের দুটো আইসোটোপ, এদের মাস হচ্ছে
35। মাস নম্বর ডিফারেন্ট আমি আগেই বলেছি, মাস নম্বর হচ্ছে 35 আর একজনের হচ্ছে 37। এবার এদের অ্যাবান্ডেন্স হচ্ছে, রিলেটিভ অ্যাবান্ডেন্স হচ্ছে 3:1, মানে 35 যার মাস সে থাকে 3 অনুপাতে, আর যার হচ্ছে 37 সে থাকে কত অনুপাতে? 1 অনুপাতে, 1 অনুপাতে। তো কি করা হচ্ছে এবার দেখো তাহলে টোটাল, এদের টোটালটা কি? 3 + 1 মানে 4, টোটাল অ্যাবান্ডেন্স। এবার অ্যাভারেজটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? 35 যে অ্যাটমটার অ্যাবান্ডেন্স হচ্ছে 3, আমি কি করছি 35 × 3 + 37 × 1, যেটা 1 অনুপাতে আছে, ডিভাইড বাই এদের টোটালটা 4 দিয়ে পাচ্ছি 35.5 ইউ। ওকে, তো দেখো এটা আশা করি বোঝা গেছে। এবার এটা কোথাও যদি প্রবলেম থাকে বলো। এইরকম ভাবে সেম একটা অঙ্ক আমরা করব। এক্সাম্পল দেখো, আগেরটাতে অ্যাবান্ডেন্স দেওয়া ছিল কত? অনুপাতে দেওয়া ছিল, অনুপাতে। এখানে আমাকে কোশ্চেনটা দেওয়া আছে পার্সেন্ট অ্যাবান্ডেন্সে। ঠিক আছে, পার্সেন্ট অ্যাবান্ডেন্সে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। আর অঙ্কটা আগে ভালো করে পড়ছি দেখো। নাইট্রোজেন অকার্স ইন নেচার ইন দ্য ফর্ম অফ 2 আইসোটোপ, মানে নাইট্রোজেনের দুটো আইসোটোপ আছে, নাইট্রোজেনের দুটো আইসোটোপ আছে, কি কি? উইথ অ্যাটমিক মাস বলছে 14 and 15, তাহলে একটার মাস হচ্ছে 14 আর একটার হচ্ছে 15। এবার অ্যাভারেজ অ্যাটমিক মাস কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, অ্যাভারেজ অ্যাটমিক মাস দিয়ে দিয়েছে 14.0067, ঠিক আছে, যেটা আমরা ক্লোরিনের ক্ষেত্রে পেয়েছিলাম 35.5। হোয়াট ইজ দ্য পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ দ্য 2 আইসোটোপ, মানে দুটো আইসোটোপের এখানে কত কত পার্সেন্টেজ আছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে করব দেখো, এখানে ওই জন্য আমি প্রথমেই, যাতে ইজি হয়ে যায় ব্যাপারটা, আমি ধরে নেব যে N14 আইসোটোপের অ্যাবান্ডেন্সটা হচ্ছে x, ঠিক আছে, x মানে x%, কারণ আমাকে এখানে পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি ধরে নিই লেট পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ N14, মানে N14টা কত পার্সেন্টেজ আছে নেচারে সেটা ধরে নিচ্ছি x%। ওকে, তাহলে N15 এর কত হবে? তাহলে N15 এর কত হবে? 100 থেকে মাইনাস হবে, কারণ বাকিটা N15 এর হবে, তাহলে 100 - x%। ওকে, তাহলে এখানে যেমন টোটালটা আমাদের 4 ছিল, দুটো অনুপাতের যোগ, এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 100, তাই তো, এইটুকুই ডিফারেন্স। তাহলে এবার এখানে কি করব? তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাসটা কিভাবে দেখো ডিটারমাইন করব? অ্যাভারেজ অ্যাটমিক মাস যেটা আমাদের প্রোভাইডেড, এই ডেটাগুলো দিয়ে আমি কিভাবে ক্যালকুলেশন করব? এই যে 14 যে আইসোটোপটা আছে মাসটা, ওর সাথে তাহলে কি করব? x গুণ করব, 14 × x প্লাস 15 × 100 মাইনাস x ডিভাইড বাই x হবে, তাই তো? সবাই রিপ্লাই করো, বোঝা গেছে এই স্টেপটা? এই স্টেপটা বুঝতে পেরেছো? সবাই রিপ্লাই করো। তাহলে দেখো এটা জাস্ট এবার ক্যালকুলেশন করব কি, তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাস আমি কত আছে দেওয়া, প্রোভাইডেড কত? অ্যাভারেজ অ্যাটমিক মাস দেওয়া আছে 14.0067। ওকে, 14.0067, তাহলে 14.0067 ইকুয়াল টু, এখানে তোমার এটা জাস্ট এবার আমি কি করব, প্লাস 1500 মাইনাস 15x, এবারে সরলীকরণ, যেটাকে আমরা সরলীকরণ বলি। দেখো এখান থেকে x এর ভ্যালুটা কি আসবে, অর মাইনাস এক্স, মানে মাইনাস 15x আর 14x, ঠিক আছে, তাহলে মাইনাস এক্স এখান থেকে পেয়ে যাব 1/4, দেখো আমি একবারে একটা স্টেপ জাম্প করে করছি, 1400.67, যখন এটার সাথে এটা 100 গুণ হয়ে যাবে এটা পাবো। তারপর এবার এখান থেকে এটা মাইনাস 1500, তাহলে কত পাচ্ছি? 99.33, আগে একটা মাইনাস সাইন থাকবে, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 99.33%। তাহলে x ইকুয়াল টু কত? 99.33%। তাহলে পার্সেন্ট অ্যাবান্ডেন্স কত হবে?
পার্সেন্ট অ্যাবান্ডান্স তাহলে হয়ে যাচ্ছে N15 আইসোটোপের কত 100 মাইনাস 99.33, তাই তো, ইকুয়াল টু হয়ে যাবে 0.67%। দেখো তাহলে এখানে আমরা কি কি অ্যান্সার পেলাম দেখে নাও একবার, তাহলে অ্যান্সার কি কি পেলাম। দেখো তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি, একটার হচ্ছে 99.33% আর একটার হচ্ছে 0.67%। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। বলো বোঝা যাচ্ছে? ওকে, চলো এরপর নেক্সট দেখো, নেক্সট আসছি মোল কনসেপ্ট। ঠিক আছে, মোল কনসেপ্ট এটাও মানে সবই তোমাদের আগেরই পড়া, তো মূল কনসেপ্টটা নিয়ে অনেকের আমি দেখেছি ধারণাটা মানে ভুল থাকে। ঠিক আছে, এবার এই যে মূল কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি দেখো, আমি যত বোঝানোর চেষ্টা করছি দেখো কতটা কি বুঝতে পারো, যাদের সমস্যা আছে বুঝতে অবশ্যই তাদের কথা বলছি। এখানে যেগুলো লেখা আছে আমি ওগুলোতে পরে আসছি, ঠিক আছে, পরে আমি ওগুলো এক্সপ্লেন করছি। দেখো মোলের ধারণা প্রথমে দিই। ইউপ্যাক, এটার ফুল ফর্ম তোমরা জানো, ইউপ্যাক এটার ফুল ফর্ম হচ্ছে, কেউ যদি না জানো লিখে নাও, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এই ইউপ্যাকের সুপারিশ অনুসারে অ্যাকচুয়ালি মোল শব্দটা এসেছে কোথায় থেকে, একটা ল্যাটিন শব্দ মোল। মোলটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে, মোল হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটার অর্থ হচ্ছে কি রাশি। ঠিক আছে, রাশি, স্তূপ বা গুচ্ছ। ঠিক আছে, এই মোল দ্বারা আমরা কি বোঝাতে চাই, এটার দ্বারা আমরা বোঝাতে চাই পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ। ওকে, পদার্থের আমরা এটা কি পরিমাপ করতে চাই, এটা হলো এই যে মোল যেটা বলছি, এটা হলো পদার্থের পরিমাণের এসআই একক। ঠিক আছে, এটা হচ্ছে পদার্থের পরিমাণের এসআই একক। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছো? হ্যাঁ বলো। বিষ্ণু বলো। বিষ্ণু কিছু বলবে? যা, তোমরা বেকার, কিছু বলার না থাকলে কেন হ্যান্ড রেজ করো, সময় নষ্ট। চলো এরপর হচ্ছে দেখো, পদার্থের পরিমাণের আমি কি বললাম, এটা হচ্ছে এসআই একক। ঠিক আছে, এই যে মোল শব্দটা আমরা ব্যবহার করি, এই মোল শব্দটা ব্যবহার যখন আমরা করি ধরো, তখন আমাদেরকে কিন্তু পরমাণু আর অক্সিজেন এই দুটো জিনিস আমাদের মেনশন করে দেওয়া উচিত আমরা যখন বলবো। ঠিক আছে, আমরা যখন বলবো মানে ধরো আমরা 1 মোল অক্সিজেন এইভাবে না বলে আমাদের সবসময় এইভাবে বলা উচিত যে 1 মোল অক্সিজেন অণু। ঠিক আছে, 1 মোল অক্সিজেন, এটা আমরা বলতে পারি মলিকুল বা অণু, বা 1 মোল অক্সিজেন অ্যাটম বা পরমাণু। ঠিক আছে, এইভাবে আমাদের মেনশন করে দেওয়া উচিত, কারণ এইটা হলো কি, এটা হলো একটা সম্পূর্ণ স্টেটমেন্ট। শুধু 1 মোল অক্সিজেন বা 1 মোল অক্সিজেন মলিকুল আর 1 মোল অক্সিজেন অ্যাটম, তার সাথে শুধু 1 মোল অক্সিজেন বললে এটা কি, এটা কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করে না। কেন দেখো, এবার এটা কেন সেটা আমি বলছি। দেখো এই যে মোল, যে আমরা যেটাকে বলছি পদার্থের পরিমাণ, এটা কি, এই 1 মোল মানে যেটা বোঝায় সেটা হচ্ছে এই 1 মোলের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পার্টিকেল আছে। সেটা হতে পারে অ্যাটম, হতে পারে 6.022
ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম, or 6.022 into 10⁻23 সংখ্যক মলিকুল, or 6.022 into 10⁻23 সংখ্যক আয়নস। ঠিক আছে, সবগুলোই হতে পারে। এবার কি এই যে নাম্বারটাকে আগের দিন আমরা দেখেছি কি বলে, অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রোস নাম্বার। এবার যে কোনো পদার্থের, ধরো আমরা যখন অ্যাটমিক মাস, ঠিক আছে, অ্যাটমিক মাসটাকে আমরা কি বলতে পারি, 1 মোল। ঠিক আছে, অ্যাটমিক মাসটাকে, যে কোনো পদার্থের অ্যাটমিক মাসটাকে আমরা বলতে পারি 1 মোল অ্যাটম। আবার কোনো পদার্থের মলিকুলার মাস, যেটা মলিকুলার মাস মানে আমরা যেটাকে বলি আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর, আর এটা হচ্ছে পারমাণবিক ভর, এটা হচ্ছে আণবিক ভর। মলিকুলার মাস সেটাকে আমরা বলতে পারি 1 মোল মলিকুল। ওকে, সবগুলোর মধ্যে কতগুলো আছে, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পার্টিকেল আছে। তো এই যে মোলটাকে আমরা যে এই মোলটাকে আমরা কিসে রিপ্রেজেন্ট করছি, গ্রাম মলিকুলার মাস। ঠিক আছে, এই যে এখানে বললাম, এই যে মলিকুলার মাস যেটা আমরা বলছি, যখন সেটাকে আমরা কি করব, ওয়েটে যখন রিপ্রেজেন্ট করব, সেটাকে বলবো, এর আগে একটা গ্রাম বসিয়ে দেবো, গ্রাম মলিকুলার মাস। 1 মোল মলিকুলকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, গ্রাম মলিকুলার মাস। আর 1 হচ্ছে তোমার অ্যাটমকে যখন রিপ্রেজেন্ট করি তখন সেটা হয়ে যায়, দেখো, গ্রাম অ্যাটমিক মাস। যখন অ্যাটমকে রিপ্রেজেন্ট করি তখন সেটা হয়ে যায় গ্রাম অ্যাটমিক মাস। ওকে, তার মানে 1 মোল অ্যাটম মানে তার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম আছে। আর যখন 1 মোল মলিকুল হয়ে যায়, মানে 1 মোল অণু, তখন তার মধ্যে কতগুলো মলিকুল আছে, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকুল থাকে, যেটাকে আমরা কি বলবো, গ্রাম মলিকুলার মাস অফ সাবস্টেন্স। ঠিক আছে, মানে আমরা সব সময় কি করব, যেটা হচ্ছে আণবিক ভর সেটাকে আমরা বলবো 1 মোল, বা যেটা পারমাণু 1 মোল মলিকুল, আর যেটা পারমাণবিক ভর সেটাকে আমরা বলবো 1 মোল অ্যাটম, সেটাকে আমরা বলবো 1 মোল অ্যাটম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যে কোনো পদার্থের 1 মোল অ্যাটমে বা 1 মোল মলিকুলে কি থাকে, এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম থাকে, অর মলিকুল থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা অ্যাটমের মাস কিভাবে পাবো, একটা অ্যাটমের ওই গ্রাম অ্যাটমিক মাসকে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করব, বা আমরা যদি মাস অফ 1 মলিকুল বার করতে চাই, সেম ভাবে করব, ইকুয়াল টু কি হবে, গ্রাম মলিকুলার মাস GMM বাই 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই এবার আমি যেটা বলছিলাম, যে এই যে 1 মোল অক্সিজেন মলিকুল বা 1 মোল অক্সিজেন অ্যাটম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দেখো 1 মোল অক্সিজেন মলিকুল আর 1 মোল অক্সিজেন অ্যাটমে দুটোতেই কি আছে, উভয় ক্ষেত্রেই কিন্তু সংখ্যাটা কি, এখানে অ্যাটমের 1 মোল অক্সিজেন মলিকুল যখন বলছি, অণুর সংখ্যা এখানে 6.022 ইন্টু 10⁻23, আর এখানে সংখ্যাটা কত অ্যাটমের, 6.022 ইন্টু 10⁻23, দুটোর ক্ষেত্রেই। কিন্তু অক্সিজেন কি, এটাকে আমরা বলি দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক। ওকে, তাহলে অক্সিজেন যখন দ্বিপরমাণুক হচ্ছে, 1 মোল অক্সিজেন মানে কি, এর মধ্যে দুটো পরমাণু আছে, তাহলে এবারে এখানে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হবে, এটা তো হলো অ্যাটমের সংখ্যা, এটা হলো অ্যাটমের সংখ্যা, এটা হলো মলিকুলের সংখ্যা, মলিকুলের সংখ্যা। এবার একটা যে মলিকুল অক্সিজেনের, একটা মলিকুল, সেটা হচ্ছে, দেখো, অক্সিজেনের যে একটা মলিকুল সেটা হচ্ছে কি বললাম, দ্বিপরমাণু, দ্বিপরমাণু। তাহলে এখানে দুটো পরমাণু থাকে, তাহলে এখানে পরমাণুর সংখ্যা কত, এখানে কি একটা অণু দুটো পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে, 6.022
ইন্টু 10⁻23 ইন্টু 2, মানে ডাবল হয়ে যাচ্ছে। তাই এই দুটোর কথা কি ডিফারেন্ট, সেটাই এখানে বোঝাতে চাইছিলাম। ঠিক আছে, কারোর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি বলতে কি বোঝায়? নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন আ মলিকুল। ঠিক আছে, একটা মলিকুলে যতগুলো অ্যাটম আছে তাকেই বলা হয় অ্যাটমিসিটি। একটা মলিকুলে, কোনো একটা মলিকুলে যতগুলো অ্যাটম থাকে। ওকে, এবার দেখো ইম্পর্টেন্ট স্মল কনসেপ্ট। এখানে ওই কিছুখানে ট্রিক্স গুলো দেওয়া আছে যেগুলো আমাদের নিউমেরিক্যালস করতে কাজে লাগে। যেমন কি কি দেওয়া আছে দেখো, actual weight of an atom, actual weight of an atom equal to weight of 1 mole of the substance by Avogadro's number। ঠিক আছে, এটা হচ্ছে actual weight। এরপর দেওয়া আছে যেটা নাম্বার অফ অ্যাটমস অর মলিকুলস ইন আ গিভেন ওয়েট অফ অ্যান এলিমেন্ট অর এ কম্পাউন্ড ইকুয়াল টু ওয়েট অফ সাবস্টেন্স ইন্টু Na বাই গ্রাম অ্যাটমিক ওয়েট অর গ্রাম মলিকুলার ওয়েট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। এই জিনিসগুলো কোনোটাই মুখস্থ নয়, যেগুলো আমি বললাম এখনই সেগুলো কি এখানে বুঝে বোঝার পরে এখানে ইম্পর্টেন্স ট্রিক গুলো এখানে দেওয়া আছে যেগুলো আমাদের নিউমেরিক্যালসে কাজে লাগবে। তো আমি দেখো নিউমেরিক্যালস করাচ্ছি, কতগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ নাইট্রোজেন ইন গ্রাম। ঠিক আছে, ক্যালকুলেট দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ নাইট্রোজেন ইন গ্রাম। দেখো এখানে, আচ্ছা কেউ কিছু বলেছো নাকি দেখেনি? বোঝা গেছে সবার আগের পার্টটা? ফুল ফর্মটা লিখে দেন, কোনটার ফুল ফর্ম বলো তো? আচ্ছা, কিসের ফুল ফর্ম বলছো মনে পড়ছে না, আর একবার লেখো। আচ্ছা দেখো এখানে কি করব তাহলে, দেখো এখান থেকে কিন্তু প্রচুর আছে নিউমেরিক্যালস এই পরীক্ষাতে, তাই এগুলো খুব ভালো করে বুঝবে। ওয়ান অ্যাটম অফ নাইট্রোজেন ইন গ্রাম, দেখো একটা অ্যাটমের বলেছে, একটা অ্যাটমের বলেছে। ঠিক আছে, তাহলে দেখো নাইট্রোজেনের আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা কি, অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস। তাহলে নাইট্রোজেনের আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা কি, গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস কত অফ নাইট্রোজেন, 14 গ্রাম। এটা তোমরা সবাই জানো নাইট্রোজেনের মাস। ওকে, 14 গ্রাম। এবার তাহলে একটা অ্যাটমের কত হবে, একটা অ্যাটমের তাহলে কত হবে দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাম অ্যাটমিক মাস মানে এর মধ্যে কতগুলো কতগুলো অ্যাটম আছে, 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে এই যে এত সংখ্যক, এত নম্বর অ্যাটমের ওয়েট, অ্যাটমের ওয়েট কত, 14 গ্রাম। তাহলে একটার কত হবে, জাস্ট সিম্পল ভাগ। তাহলে একটার কত হচ্ছে দেখো, 14 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এখানে আমি যদি ভাগ করি 10⁻23টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 10 ইনভার্স 23। এবার এটা 6.023 মানে আমি ইকুইভ্যালেন্ট টু 6ই ধরে নিলাম যেহেতু পয়েন্টের পর 0 আছে। তাহলে দেখো এখানে কত পাবো, 2 পাবো, তাই তো? তাহলে 2 পয়েন্ট সামথিং কিন্তু এখানে পাবো। ঠিক আছে, 14 কে যখন ভাগ করব 6.022 দিয়ে, কারণ 7 দুগুণে 14 আমি জানি, 7 দুগুণে 14 হয়, সেখানে 14 কে ভাগ করলে কি হবে, 2 পয়েন্ট এখানে সামথিং, 2.4 সামথিং এরকম কিছু এখানে পাবো। ওকে, সেটা অপশনে যখন অ্যান্সার থাকবে ওটা করে দেখতে হবে। ওকে, এবার দেখো নেক্সট অঙ্ক, ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মাস অফ এ ওয়াটার মলিকুল ইন গ্রাম। Calculate the actual mass of a water molecule in gram. বলো, কেউ অ্যান্সার দেবে? এখানে আমাদের প্রথমে কি করতে হবে,
ওয়াটারের মাস, তাই তো? ওয়াটারের আমাদের মলিকুলার মাসটা দেখে নিতে হবে, কারণ ওয়াটার একটা মলিকুল, ঠিক আছে? তাহলে দেখো ওয়াটারের মলিকুলার মাস অফ ওয়াটার H2 কত হবে? 1 into 2 plus 16, তাহলে কত পাচ্ছি? 18 পাচ্ছি, তাই তো? 18। এবার দেখো তাহলে এই যে 18 গ্রাম, এতে কতগুলো মলিকুল আছে? দেখো এতে কতগুলো মলিকুল আছে? 6.022 into 10 to the power 23 সংখ্যক মলিকুল আছে। তাহলে আমি বলতে পারি ওয়েট অফ 6.022 into 10 to the power 23 molecules of water equal to 18 গ্রাম। ওকে, এটা আমি বলতে পারি। তাহলে একটা মলিকুলের ওয়েট কত? দেখো তাহলে ওয়েট অফ ওয়ান ওয়াটার মলিকুল, ঠিক আছে, ওয়েট অফ ওয়ান ওয়াটার মলিকুল কত হচ্ছে? 18 ডিভাইড বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো এখানেও ক্যালকুলেশনটা সেম কিভাবে হবে? 10 টু দি পাওয়ার 23 প্রথমে উপরে তুলে দিচ্ছি, -23। ওকে, এবার দেখো আমি 18কে, এটা ইকুইভ্যালেন্ট টু 6 যদি ধরে নিই, 18কে আমি ভাগ করি যদি, এখানে দেখো 3 পাবো। 3 প্রায়, এটা মানে প্রায় 3 পাবো, 2.99 সামথিং আসবে। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। ওকে, এটা 2.99 সামথিং আসবে, বা 3ও দেওয়া থাকতে পারে অপশানে। তো অপশানে যেরকম থাকবে সেরকম টাইপের অ্যান্সারটা দেবে। আচ্ছা, এই যে দুটো করলাম, এটা বোঝা গেছে প্রত্যেকের? কেউ কিছু বলতে চাও? ওকে, চলো পরেরটা দেখো। ক্যালকুলেট দ্য নাম্বার অফ আয়নস, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম অ্যান্ড টোটাল চার্জ ইন 3 গ্রাম CO3। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেনটা হয়তো ভুল আছে। হ্যাঁ, এটা 2 মাইনাস হবে এখানে। CO3 তো শুধু এক্সিস্ট করে না, এটা হচ্ছে কার্বনেট আয়ন, ঠিক আছে? CO3 2 মাইনাস। দেখো এখানে তাহলে এটা কিভাবে করবে? কিভাবে করবে এটা? কেউ কি বুঝতে পারছো সবাই? কারোর কিছু বলার থাকলে বলতে পারো হ্যান্ড রেজ করে। দেখো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ আয়নস, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম অ্যান্ড টোটাল চার্জ ইন 3 গ্রাম কার্বনেট। সেম ভাবে আমরা করব। আমি কি বললাম? আয়ন হোক, অ্যাটম হোক, মলিকিউল হোক, আমাদের কি থাকে? এই যে নাম্বারটা, এটা সবসময় অ্যাভোগাড্রো সংখ্যকই থাকে, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যক থাকে সব সময় নাম্বারটা। দেখো তাহলে এটা কিভাবে করব? প্রথমে কার্বনেটের কি করব? মোলার মাস কত সেটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? কারণ এটা 3 গ্রাম এখানে বলে দিয়েছে আমাদের। তাহলে CO3 2 মাইনাস, এই যে ফর্মুলাটা থেকে আমরা প্রথমে কি ক্যালকুলেশন করব? মোলার মাস। দেখো মোলার মাস কত হবে CO3 2 মাইনাসের? 12 প্লাস 16 ইন্টু 3 মানে 60, তাই তো? 60 হচ্ছে। দেখো তাহলে আমি এখানে বলতে পারি CO3 2 মাইনাস একটা আয়ন, তাহলে 60 গ্রাম, 60 গ্রাম CO3 2 মাইনাসে কতগুলো থাকবে? দেখো কতগুলো থাকবে আয়ন? আয়নের সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। ওকে, তাহলে 3 গ্রামে, 3 গ্রামে তাহলে কতগুলো থাকবে? দেখো তাহলে 3 গ্রামে থাকছে, 3 গ্রামে কতগুলো আয়ন থাকবে প্রথমে সেটা ক্যালকুলেশন করছি। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 60 ইন্টু 3। দেখো আমি পুরো ঐকিক নিয়ম করে করে দেখাচ্ছি যাতে বুঝতে না অসুবিধা হয়। এবার এখানে তাহলে কত পাবো? দেখো এখানে যদি এটা 10 টু দি পাওয়ার আমি 22 করি, করে এটাকে 60.22 করি বাই 20
করি তাহলে এখানে পাবো, এখানে সলভ করলে কি পাবো, 3 মতো পাবো, তাই তো 3 মতো পাবো অ্যাপ্রক্সিমেটলি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখানে পাচ্ছি 3 ইন্টু 10⁻22, যেটাকে অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি বলছি আমি, ঠিক আছে, অ্যাপ্রক্স 3 ইন্টু 10⁻22 সংখ্যক আয়ন আছে। এবার আমাদের কোয়েশ্চেনটা আরেকবার দেখাই, দেখো নাম্বার অফ আয়নস, একটা অ্যান্সার বেরিয়ে গেল, নাম্বার অফ আয়নস ক্যালকুলেট করতে বলেছিল, একটা অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 1, অ্যান্সার 1 ক্যালকুলেট করে ফেলেছি। কারোর তো নেই হ্যান্ড রেস। আচ্ছা চলো, এটা হচ্ছে অ্যান্সার 1। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। তাহলে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমটা কি হবে, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, দেখো তাহলে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম হবে কি, একটা আয়নে কটা আছে, দেখো 3টে আছে, 3টে পরমাণু আছে অক্সিজেনের। তাহলে যতগুলো আয়ন আছে তাকে এবার কি করব, 3 দিয়ে গুণ করব, যতগুলো আয়ন আছে তাকে 3 দিয়ে গুণ করব। যেমন আমি এখানে মূল কনসেপ্টে দেখালাম, যখন দ্বি পরমাণু তখন এখানে কি করছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি এই সংখ্যাটাকে। তার মানে এখানে 3টে পরমাণু, তাহলে 3 গ্রামে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে ক্যালকুলেশন করার জন্য আমি একে কি করব, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে তাহলে কত পাচ্ছি, 9.0 ইন্টু 10⁻22, ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার 2 পেয়ে গেলাম, অ্যান্সার 2। এবার পরেরটা কি আছে, চলো দেখো পরেরটা কি দেওয়া আছে, অক্সিজেন অ্যাটম আর টোটাল চার্জ। দেখো টোটাল চার্জ ক্যালকুলেট করতে হবে, টোটাল চার্জ। এবার দেখো এখানে আমি দেখছি কার্বনেটে কটা চার্জ আছে, নেগেটিভ চার্জ 2টো, ওকে, কার্বনেটে CO3 2- মানে এখানে কটা নেগেটিভ চার্জ আমি দেখতে পাচ্ছি, 2টো আছে। এবার একটা ইলেকট্রনের চার্জ কত হয়, কেউ বলতে পারবে, দেখি কমেন্টে জানাও, চার্জ অফ 1 ইলেকট্রন, চার্জ অফ 1 ইলেকট্রন কত হবে, যদি আমি জানি তাহলে আমি চার্জ অফ 2 ইলেকট্রন ক্যালকুলেশন করে নিতে পারবো, চার্জ অফ 2 ইলেকট্রনটা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো, তাই না। দেখো তাহলে কি হবে, চার্জ অফ 1 ইলেকট্রন হচ্ছে কত, দেখি কি কমেন্ট করেছো, 1.66 ইন্টু 10⁻−19, অরিন্দম, ওকে, চার্জ অফ 1 ইলেকট্রন তাহলে হয়ে যাচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 কুলম। এবার একে তাহলে 2 দিয়ে গুণ করব, 1.6 ইন্টু 10⁻−19 ইন্টু 2, ওকে, তাহলে 2 দিয়ে গুণ করলে আমি এখানে কিন্তু পেয়ে যাচ্ছি চার্জ 3.2 ইন্টু 10⁻−19 কুলম, ঠিক আছে, এটা আমি চার্জ পেয়ে যাচ্ছি 2টো ইলেকট্রনের। দেখো এখানেই কিন্তু শেষ নয়, ভাববে না যে এখানে শেষ হয়ে গেল, কেন, তার কারণ এখানে কতগুলো আয়ন আছে, আমি কতগুলো আয়ন ক্যালকুলেশন করেছিলাম, দেখো 3 গ্রাম কার্বনেটে কতগুলো আয়ন, এটা তো আয়ন CO3 2-, এটা কি, এটা তো আয়নের সংখ্যা, তাহলে একটা আয়নের চার্জ কিন্তু আমি এটা পেলাম, এটা কি, এটা হচ্ছে একটা আয়নের চার্জ, দেখো এটা হচ্ছে 3.2 ইন্টু 10⁻−9 যেটা বেরিয়েছে, এটা হচ্ছে চার্জ অফ 1 আয়ন ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻−19 সি। দেখো এখানে আমরা এটা ইলেকট্রনের চার্জ পেয়েছি, ঠিক আছে, 2টো ইলেকট্রনের চার্জ পেয়েছি, কিন্তু আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, আমাকে ক্যালকুলেশন করতে হবে টোটাল চার্জ। তাহলে টোটাল চার্জ মানে কি, এই যে কার্বনেট আয়ন, এখানে এটা 2টো ইলেকট্রনের চার্জ, তাহলে কার্বনেট আয়ন কতগুলো আছে, আমি কতগুলো পেয়েছি, 3 ইন্টু 10⁻22, তাহলে 3 ইন্টু চার্জ অফ
3 into 10 to the power 22 ion কত হবে 3.2 into 3 into 10 to the power 22 into 10 to the power minus 19 আমি একেবারে কি করলাম চার্জগুলো রাইট সাইডে লিখে দিলাম ঠিক আছে স্টেপ জাম্প করে এবার সলভ করি সলভ করলে কি পাবো দেখো এখানে এই দুটো কি হবে এই দুটোকে আমি এখানে যোগ করে দেবো যোগ করলে পাবো এখানে 3.2 into 3 মানে 9.6 into 10 to the power 3 কুলাম ওকে দেখো এই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার 3 দেখো বোঝা যাচ্ছে এই যে অঙ্কটা এখনই যেটা জাস্ট হলো এই অঙ্কগুলো দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে কারণ এটা হচ্ছে একদম হাই লেভেলেরও নয় আর একেবারে ইজিও নয় মডারেট ওকে সবার বোঝা যাচ্ছে কি করে কথা বলতে হবে আচ্ছা একটু কেউ হেল্প করো না ইকবালকে কথা বলা যাচ্ছে না বলছে কি করলে দেখো তো তোমাদের অ্যাপে কি আছে স্টুডেন্ট অ্যাপে কিভাবে কথা বলতে পারবে চলো এরপর দেখো Calculate the mass of 2.5 gram atom of oxygen. ঠিক আছে দেখো কত গ্রাম অ্যাটম বলেছে 2.5 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন দেখো তাহলে নাম্বার অফ গ্রাম অ্যাটম কত হবে এখানে আমাকে ওয়েটটা দিয়ে দিয়েছে 2.5 গ্রাম তাহলে আমাকে এখানে কি ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ গ্রাম অ্যাটম ওকে এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ গ্রাম অ্যাটম দেখো তাহলে আমি কি করি নাম্বার অফ গ্রাম অ্যাটম নাম্বার অফ গ্রাম অ্যাটম দেখো কিভাবে পাবো মাস অফ এলিমেন্ট ডিভাইড বাই কি হবে অ্যাটমিক মাস তাই না অ্যাটমিক মাস তাহলে কতগুলো গ্রাম অ্যাটম আছে সেটা পেয়ে যাব দেখো আমাকে 2.5 গ্রাম অ্যাটম দিয়েছে অক্সিজেন 2.5 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন গ্রাম অ্যাটম দিয়েছে এখানে কোশ্চেনেই দিয়েছে মানে গ্রাম অণু এটার অর্থ হচ্ছে গ্রাম অণু গ্রাম পরমাণু ঠিক আছে তাহলে নাম্বার অফ গ্রাম অ্যাটমটা আমাকে ক্যালকুলেট করতে হবে কি দিয়ে মাস অফ এলিমেন্ট এলিমেন্টটার যা মাস তাকে আমি যদি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করি ধরো কোনো একটা এলিমেন্ট দিয়েছে আমাকে যত গ্রাম দিয়েছে তাকে আমি যদি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব নাম্বার অফ গ্রাম অ্যাটম ওকে দেখো এবারে তাহলে এই যে মাস বলেছে মাস কত ক্যালকুলেট করতে হবে তাহলে মাস অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু কি হবে নাম্বার অফ গ্রাম অ্যাটম ইনটু অ্যাটমিক মাস ইনটু অ্যাটমিক মাস তাহলেই আমি মাস অফ এলিমেন্ট পেয়ে যাব তাহলে কত হচ্ছে এটা দেখো নাম্বার অফ গ্রাম অ্যাটম দেওয়া আছে 2.5 নাম্বার অফ গ্রাম অ্যাটম দেওয়া আছে 2.5 ইনটু অ্যাটমিক মাস অক্সিজেনের অ্যাটমিক মাস কত 16 ঠিক আছে মলিকুলার মাস নয় কিন্তু অ্যাটমিক মাস 16টা হচ্ছে অ্যাটমিক মাস তাহলে এখানে অ্যান্সার বেরোবে 40.0 গ্রাম ওকে এটা হচ্ছে অ্যান্সার ওকে দেখো বোঝা যাচ্ছে এই জায়গাটা চলো নেক্সট দেখি আমি আরেকটু কিছু বলে দেবো এইখানে ঠিক আছে মূল কনসেপ্টে আরো কিছু জিনিস বলে দেবো চলো পরেরটা দেখো বলছে an enzyme contains 5.6% iron calculate number of iron atom present in 1 gram of enzyme দেখো এখানে বলছে এনজাইমটা কত পার্সেন্ট আয়রন নিয়েছে 5.6% ঠিক আছে অনলি চ্যাটে মেসেজ করতে হবে আচ্ছা তোমাদের কেরিয়ার জোন টিম থেকে বলে দেওয়া হয়েছে অনলি চ্যাটে মেসেজ করতে হবে ঠিক আছে তোমরা চ্যাটে লিখতে পারো দেখো an enzyme contains 5.6% iron তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 5.6% আয়রন দেখতে পাচ্ছি মানে 100তে কত
এই যে এনজাইমটা, তার মানে 100 গ্রামে কতটা আয়রন কন্টেন্ট করছে? দেখো 100 গ্রামে 5.6 গ্রাম, তাই তো? তাহলে আমাকে এখানে 1 গ্রাম প্রোভাইড করেছে, তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হলে 5.6 বাই 100 মানে কত হচ্ছে দেখো, 5.6 ইন্টু 10⁻⁻2 গ্রাম। ওকে, তাহলে 1 গ্রামে আমি কতটা পাচ্ছি? এতটা আয়রন পাচ্ছি। এবার বলছে ক্যালকুলেট নাম্বার অফ আয়রন অ্যাটম প্রেজেন্ট, এতে কতটা আয়রন অ্যাটম প্রেজেন্ট আছে। দেখো আয়রনের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাস অফ আয়রন 56। তাহলে 56 যদি অ্যাটমিক মাস হয়, তাহলে এটাকে আমি গ্রাম অ্যাটমিক মাস কনভার্ট করলে কত পাবো? 56 গ্রাম। তাহলে ইন বলতে পারি, ইন 56 গ্রাম কতগুলো অ্যাটম থাকবে? 6.022 ইন্টু 10⁻23 নম্বর অ্যাটম থাকবে। তাহলে এত গ্রামে কত থাকবে? এই যে বেরিয়েছে এটা, তাহলে 5.6 ইন্টু 10⁻⁻2 গ্রাম, 5.6 ইন্টু 10⁻⁻2 গ্রাম, এটাতে কত নম্বর অ্যাটম থাকবে? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 56 ইন্টু 5.6 ইন্টু 10⁻⁻2। ওকে, দেখো এই অবধি সবার বোঝা গেছে? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করেছি। তাহলে এখানে পেয়ে যাব কত? দেখো 5.6 আছে, তাহলে এখানে যদি আমি দশমিকটা উড়িয়ে দিই, এখানে 10 নিয়ে নেবো, এই দুটো কেটে যাবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 6.022 ইন্টু, দেখো এখানে কত আছে? এখানে 21 হচ্ছে, এই 10টা আবার ওপরে গেলে 10⁻20 অ্যাটম। ওকে, দেখো ক্যালকুলেশন সহ কেন এইভাবে করা হলো সবার ক্লিয়ার? বলে দাও। দেখো তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস দেখলাম ভালো করে, যে আয়ন মলিকুল আর অ্যাটম, এদের এদের কি, এদের হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা এদের মধ্যে সেম থাকে। ঠিক আছে, কি কি মোল, মানে মলিকুল, যখন মোলটাকে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করছি? মলিকুলকে, অ্যাটমকে, আয়নকে, সবকেই আমরা মোল হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, মোল হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার রাখবে। দেখো এরপরে আমি একটু সামারাইজ করে দিচ্ছি। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যাকেও আমরা দেখলাম কি, সেখানে ইলেকট্রনের সংখ্যাকেও কিন্তু আমরা মোল হিসেবে প্রকাশ করতে পারবো। এখানে একটু আগেই দেখো চার্জ ক্যালকুলেশন একটা দেখিয়েছি। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, ইলেকট্রন সংখ্যাকে মোল দ্বারা প্রকাশ। ঠিক আছে, দেখো 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? 1 মোল ইলেকট্রন বলতে, 1 মোল ইলেকট্রন আমরা যদি বলি, ঠিক আছে, তাহলে তাকে বলতে কি বোঝায়? 1 মোল ইলেকট্রনে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন আছে, ওকে। 1 মোল ইলেকট্রনের মোট আধান হচ্ছে, 1 মোল ইলেকট্রন এর মোট আধান কত হবে? 96500 কুলম্ব অর 1 ফ্যারাডে। ঠিক আছে, 96500 কুলম্ব 1 মোল ইলেকট্রনের মোট আধান। ঠিক আছে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট আর একটা ছোট সামারাইজ করে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি দেখলাম? 1 মোল যে কোনো সাবস্ট্যান্স, সেটা হতে পারে অ্যাটম, সেটা হতে পারে মলিকুল,
ঠিক আছে, তাতে তাহলে 1 মোলে কি কি থাকবে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কি কি থাকবে? মলিকুল বা অণু, অ্যাটম বা পরমাণু, আর আয়ন। ঠিক আছে, আয়ন থাকবে 1 মোলে। 1 মোল। এবার এই যে 1 মোল যদি গ্যাসীয় পদার্থ হয়, ঠিক আছে, গ্যাসিয়াস হয় যদি, গ্যাসিয়াস মলিকুল, তখন তার আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে 22.4 লিটার। অবশ্যই এটা হচ্ছে এসটিপিতে, এসটিপিতে। ওকে, আচ্ছা। এরপর দেখো মলিকুলার মাস। 1 মোলের যে মলিকুলার মাস তাকে আমরা কি বলি? মলিকুলার মাস তাকে আমরা বলি গ্রাম মলিকুলার মাস, গ্রাম মলিকুলার মাস। ওকে, বা একে আমরা কি বলি বাংলাতে? গ্রাম আণবিক ভর। ওকে, যখন পরমাণু করি, পরমাণুর ভর যখন করি, অ্যাটমিক মাস, তখন সেম ভাবে একে আমরা বলি গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে, গ্রাম অ্যাটমিক মাস। বাংলায় বললে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। ওকে, আর যদি আয়ন কনসিডার করা হয়, আয়ন, তখন তাকে বলা হয় কি? গ্রাম আয়ন মাস। বাংলায় বললে গ্রাম আয়নীয় ভর। ওকে, ক্লিয়ার আছে সবার মূল কনসেপ্ট? ওই রিলেটেড নিউমেরিক্যালস কতগুলো করিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার। ওকে ম্যাম, গেছে, বোঝা গেছে। একটা একটা করে ওয়ার্ড পাঠাচ্ছ, হ্যাঁ? নাকি তোমার ওয়ার্ড গুলোর ভেলোসিটি অনেক কম? একটা তাড়াতাড়ি আসছে আর একটার ভেলোসিটি কম, এর একটু পরে আসছে, এরকম ব্যাপার নাকি? চলো, তারপর হচ্ছে কি আছে দেখো, মোলারিটি। দেখো এরপর যে আমরা যে জিনিসগুলো এখন করব, মোলের পরেই এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। মানে মোলের কনসেপ্ট থেকে যদি একটা কোশ্চেন আসে, এই মোলারিটি আর এগুলো থেকেও কোশ্চেন আসে। যারা অলরেডি অনেকগুলো এক্সাম দিয়ে ফেলেছো তারা এগুলো নিশ্চয়ই জানো, আর বলতে হবে না। ঠিক আছে, এরপর আমরা যে জায়গাটা পড়ছি সেটা কি? দেখো এই জায়গাটাই আমরা যেটা পড়বো, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে, গাঢ়ত্ব মানে বুঝতেই পারছো, আমরা দ্রবণের এখানে স্ট্রেংথ আলোচনা করব বিভিন্ন ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। দেখো মোলারিটি কাকে বলছে? প্রথমেই আছে মোলারিটি। মোলারিটি কাকে বলছে? প্রথমে আমি এখানে দেখো ইংলিশে তো দেওয়াই আছে, নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট পার লিটার অফ দ্য সলিউশন। ওকে, কি দেওয়া আছে? নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট পার লিটার অফ দ্য সলিউশন। এবার আমি বাংলায় বলছি, ধরো কোনো দ্রবণের এখানে কি আছে দেখো, মেনশন করে দেওয়া আছে পার লিটার, মানে লিটারেই হতে হবে। নাম্বার অফ মোলস অফ সলিউট, ঠিক আছে, নাম্বার অফ মোলসটা তো আমরা এক্ষুনি ক্যালকুলেশন করে দেখে এসেছি কিভাবে করতে হয়। ঠিক আছে, মানে আমাকে যেই পরিমাণটা দিয়েছে সেটা কত মোল সেটা দেখতে হবে। এবার সেই যে পরিমাণটা 1 লিটার সলিউশনে কিনা, তাহলে ওই স্ট্রেংথটা আমরা কি মোলারিটির দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এটাকে আমি সংজ্ঞাটা বাংলায় বলছি, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে, ওকে, যত গ্রাম মোল, এই যে নাম্বার অফ মোলস অফ সলিউট বলছে, এটা কি বলা হচ্ছে? সলিউট মানে কি? দ্রাবক, আর সলিউশন হচ্ছে এখানে দ্রাবক। ওকে, কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই গ্রাম মোল সংখ্যাকে বলছে ওই দ্রবণের মোলারিটি। ঠিক আছে, ওই দ্রবণের মোলারিটি। তাহলে দেখো মোলারিটিটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্রেস করছি? নাম্বার অফ মোলস অফ
সলিউট মানে দ্রাবটার নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন, এটা কি কোন ইউনিটে? ইন লিটার, ml নয় কিন্তু, ইন লিটার। ঠিক আছে, আবার বলছি, মোলারিটিটা হচ্ছে প্রতি লিটার আয়তনে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে। তাহলে দেখো সেটাই এখানে লিখেছি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, লিটারে কত। ঠিক আছে, এটা কিরকম ভাবে করা হয়েছে তাহলে? তাহলে ধরো এটা যদি এক্স লিটার হয়, তাহলে এক্স লিটারে এত মোল সলিউট দ্রবীভূত আছে, তাহলে 1 লিটারে কত, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। ওকে, এবার এই যে এইটা এসেছে কি করে, তাই তো, সেটা এবার আমি দেখাচ্ছি। দেখো, ধরো আমাকে মাস গিভেন দেওয়া আছে WG গ্রাম, মাস গিভেন WG গ্রাম, এটা কিন্তু নাম্বার অফ মোল নয়। ওকে, মাস গিভেন WG গ্রাম, তাহলে নাম্বার অফ মোলটা কিভাবে ক্যালকুলেট করব? তার জন্য দরকার মলিকুলার ওয়েট মানে মলিকুলার মাস। তাহলে আমি মলিকুলার ওয়েটটা ধরে নিচ্ছি, কত মলিকুলার ওয়েট হচ্ছে mg, mg। ওকে, এগুলো আমি ধরে নিলাম। তাহলে দেখো এই ইকুয়েশনেই বসাচ্ছি, কি হবে, নাম্বার অফ মোল অফ সলিউট, তাহলে কিভাবে পাবো কত মোল আছে, এই যে মাস গিভেন মানে WG ডিভাইড বাই মলিকুলার ওয়েট মানে mg, তাহলে এটা আমি কত পেয়ে গেলাম, মোল পেয়ে গেলাম, কত মোল। এবার একে ভাগ করছি কি, ভলিউম অফ সলিউশন দিয়ে। এবার দেখো, ভলিউম অফ সলিউশন ইন লিটার আমি লিখে দিতেই পারি এখানে, কিন্তু এই যে আমার লক্ষ্য হচ্ছে এই ইকুয়েশনটা আনা। এখানে দেখো দেওয়া আছে ভলিউম অফ সলিউশন ইন ml। দেখো, তাহলে আমাদের তো সব সময় আমাদের অঙ্কেতে কি থাকবে, সলিউশনটা লিটারে দেওয়া থাকবে না, আমাদের হয়তো ভলিউম অফ সলিউশনটা কিসে থাকবে, ml এ দেওয়া থাকবে। তাহলে ওই ml সলিউশনটাকে আমাদের কি করতে হবে, লিটারে কনভার্ট করে নিতে হবে। ওকে, এবার দেখো লিটার আমরা কি জানি, 1 লিটার ইকুয়াল টু 1000 ml। ঠিক আছে, কারোর কিছু বলার থাকলে চ্যাটে লিখে রাখো, আমি এটা শেষ করে দেখছি। তাহলে ভলিউম অফ সলিউশন ইন লিটার আছে, তাহলে কি করব, তাহলে ভলিউম অফ সলিউশন ইন ml, ইন ml ইউনিটটা লক্ষ্য করবে, ইন ml, তাহলে 1000 ml যদি 1 লিটার হয়, 1000 ml মানে সেটা যদি 1 লিটার হয়, তাহলে একে আমি লিটারে কনভার্ট করার জন্য কি করব, 1000 দিয়ে ভাগ করব ml কে, তাই না? যেমন আমরা গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করি, ঠিক সেই জিনিসটা এখানে করা হলো। এবার দেখো তাহলে এটা উল্টে যাবে, কি হবে, WG বাই mg ইন্টু এটা হয়ে যাবে 1000 ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন ml। দেখো এটাই পেলে না এখানে, এই দেখো এটাই এখানে ডিরাইভ করা আছে। ঠিক আছে, এটাই এখানে ডিরাইভ করা আছে, দেখো সবার ক্লিয়ার? যারা রেকর্ডেড দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, না বুঝতে পারলে নেক্সট দিন প্রথমেই ক্লাসের শুরুতে জেনে নেবে। ওকে, চলো, কারোর কোনো কমেন্ট আসেনি, বোঝা যাচ্ছে তো নাকি? এই জিনিসগুলো ভালো করে বুঝবে, কেউ যদি আমি এগুলো পারি না, আগেও পারিনি এখনো পারবো না, করবো না ভেবে থাকো, তাহলে কিন্তু ভুল। কারণ তোমার কোনো এক্সামেই তোমার হচ্ছে 5টা কোশ্চেন দিয়ে এটা দেওয়া থাকবে না যে যে কোনো 3টি করো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসি। A given solution of NaOH contains 4 gram of NaOH per liter of solution. Calculate the molarity of this solution. দেখো মোলারিটি ক্যালকুলেশন করতে হবে। কি বলছে ভালো করে দেখো, A given solution of NaOH contains 4 gram of NaOH, ঠিক আছে, পার লিটার অফ সলিউশন। তাহলে দেখো আমাকে এখানে পার লিটার বলেই দেওয়া আছে, পার লিটার অফ সলিউশন কত আছে, 4 গ্রাম। তাহলে আমার এখানে কাজ অনেক কিন্তু কমে গেছে, লিটারকে লিটারই আছে বসিয়ে দেবো পার লিটার।
এবার একটাই কাজ, 4 গ্রাম NaOH দেওয়া আছে, এখানে আমাকে কি জিজ্ঞেস ক্যালকুলেশন করতে হবে, নাম্বার অফ সলিউট। ঠিক আছে, এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ সলিউট। ওকে, চলো, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে NaOH এর। তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করব, তার জন্য NaOH এর মোলার মাস ক্যালকুলেশন করতে হবে। NaOH এর মোলার মাস ক্যালকুলেশন করতে হবে। তাহলে মোলার মাসটা কত পাবো, 23 প্লাস 16 প্লাস 1। ঠিক আছে, এখানে কত পাচ্ছি দেখো, 40 পাচ্ছি। তাহলে 4 গ্রাম NaOH মানে কত মোল হবে, 4 গ্রাম অফ NaOH মানে হয়ে যাবে 4/40 মোল। ওকে, তাহলে এটা পেয়ে যাব কত, 0.1 মোল। এবার আমি ইজিলি মোলারিটি ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে মোলারিটি কত হবে দেখো, মোলারিটি ইকুয়াল টু 0.1/1 ইকুয়াল টু 0.1 m। ওকে, এটাই হবে আমার অ্যান্সার। দেখো এবার সবাই বুঝতে পারলে কিনা। এই ওয়ানটা কি, এটা হচ্ছে ওই যে পার লিটার দেওয়া আছে তার জন্য বসালাম, পার লিটারের জন্য বসালাম। ওকে, হু ম্যাম, আচ্ছা চলো পরেরটা দেখো, how many moles and how many grams of HCl are present in 250 centimeter cube of 0.5 m HCl solution। দেখো কি করবে, দেখো মলিকুলার মাস, এখানে আমাদের কি প্রথমেই ক্যালকুলেট করতে হবে, হাউ মেনি মোলস অ্যান্ড হাউ মেনি গ্রামস অফ HCl বলেছে, প্রেজেন্ট ইন 250 সেন্টিমিটার কিউব অফ 0.5 m HCl সলিউশন। দেখো এখানে মোলারিটি কত দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে 0.5 m। এটার অর্থ কি, এটার অর্থ হলো 0.5 মোল পার লিটার, তাই না? এটার অর্থ কিন্তু এটাই, কারণ আমরা দেখো মোলারিটিতে সেটাই করে এলাম, কি করে এসছি, যে নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ দ্য সলিউশন। ঠিক আছে, তাহলে এটার মিনিং কি, 0.5 মোল পার লিটার। ওকে, দেখো এবার এখানে কি দেওয়া আছে, ভলিউম অফ সলিউশন দেওয়া আছে। তাহলে ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে, ভলিউম অফ সলিউশন দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব। ওকে, দেখো এবার এখানে যেটা করব, এখানে HCl এর মলিকুলার মাসটাও আমার দরকার। ঠিক আছে, HCl এর মলিকুলার মাস, HCl এর মলিকুলার মাস কত, 1 প্লাস 35.5 মানে 36.5। ওকে, দেখো এবার আমি নেক্সট কি করব, এই যে 250 সেন্টিমিটার কিউব আছে, এটাকে আমি কি করব, লিটারে কনভার্ট করব। তার জন্য কি করব, 250 সেন্টিমিটার কিউব মানে এটা অ্যাকচুয়ালি ml বোঝাচ্ছে, 250 কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা লিটারে। ঠিক আছে, কারণ আমাকে এখানে কি মোলারিটি থেকে ক্যালকুলেশন করতে হবে, সেই কারণে এটা আমি লিটারে কনভার্ট করলাম। এবার দেখো তাহলে নাম্বার অফ মোলস কত হবে, নাম্বার অফ মোলসটা তাহলে আমরা এখান থেকে এবার কি করব, ক্যালকুলেশন করব। হাউ মেনি মোলস, হাউ মেনি গ্রামস অফ HCl আর প্রেজেন্ট। দেখো তাহলে এখানে m ইকুয়াল টু এবার কি পেয়ে যাচ্ছি, নাম্বার অফ মোল মানে এটা হচ্ছে মোলারিটি, নাম্বার অফ মোল ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট আমাদের, মোলারিটি ইকুয়াল টু কত, নাম্বার অফ মোল অফ সলিউট। ঠিক আছে, নাম্বার অফ মোল অফ, এখানে কত HCl আছে, তাহলে HCl লিখে দিলাম। দেখো তাহলে ইকুয়াল, এটা ইকুয়াল টু কি হবে, অর 0.5, এই যে এখানে মোলারিটি আছে 0.5 পেয়েছি,
ইকুয়াল টু হবে নাম্বার অফ মোল অফ HCl, নাম্বার অফ মোল অফ HCl ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন কত পেয়েছি 250 ডিভাইড বাই 1000 মানে 1000টা উপরে উঠে যাবে, তাহলে এখানে এটা 4। দেখো তাহলে নাম্বার অফ মোলস কত পাচ্ছি, নম্বর অফ মোলস ইকুয়াল টু হয়ে যাবে 0.5 বাই 4। 0.5 বাই 4 মানে এটা আমার কত আসছে, দেখো 0.125 মোল। ওকে, দেখো একটা অ্যান্সার আমি পেলাম, হাউ মেনি মোলস। ওকে, অ্যান্সার 1, এটা হচ্ছে একটা অ্যান্সার পেলাম, অ্যান্সার 1 একটা অ্যান্সার পেয়ে গেছি। এবার পরের অ্যান্সারটা কি আছে, পরের কোশ্চেনটা কি জানতে চেয়েছে, হাউ মেনি গ্রামস অফ HCl প্রেজেন্ট। তাহলে মোলকে কি করব 36.5 দিয়ে গুণ করব, তাহলেই গ্রাম পেয়ে যাব, তাই না? এটা হচ্ছে মোল। এবার মোলকে কি করব, মলিকুলার মাস দিয়ে গুণ করে দেব, তার কারণ আমরা কি জানি, আমি আবার ভেঙে লিখে দিচ্ছি। 1 মোলের ওয়েট কত, 1 মোলের ওয়েট হচ্ছে 36.5 গ্রাম, তাহলে 0.125 মোলের ওয়েট কত, 36.5 ইন্টু 0.125। ঠিক আছে, এবার এটাকে গুণ করতে হবে, গুণটা করে নি। দেখো 4.5625 বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 2, এটা হচ্ছে গ্রামে বেরোবে। ওকে, এটা কিন্তু গ্রামে বেরোবে। দেখো এর পরেরটা হচ্ছে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, মানে পার্সেন্টেজের স্ট্রেংথ। দেখো পার্সেন্টেজের স্ট্রেংথটা কিভাবে বেরোবে, আচ্ছা একটু কমেন্টে জানাও বোঝা গেছে যেটুকু বললাম। দেখো পার্সেন্টেজ স্ট্রেংথটা কিরকম, 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের আমরা কি বলবো, শতকরা মাত্রা। মানে 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো শতকরা মাত্রা। ঠিক আছে, দেখো এটা দু রকম হয়, একটা হচ্ছে ওয়েট বাই ওয়েট, ঠিক আছে, আর একটা হয় ওয়েট বাই ভলিউম। একটা হয় ওয়েট বাই ওয়েট, একটা হচ্ছে ভলিউম। ওয়েট বাই ওয়েট যখন হয় তখন কি থাকে, অ্যামাউন্ট অফ সলিউট সেটাও গ্রামে, আর সলিউশনের ওয়েটও গ্রামে থাকে। ঠিক আছে, আর যখন ওয়েট বাই ভলিউম হয় তখন অ্যামাউন্ট অফ সলিউট দেখো গ্রামে থাকে, আর সলিউশনটা কি থাকে, ভলিউমে থাকে। ঠিক আছে, দেখো এখানে ব্যাপারটা কিরকম, ধরো আমি বললাম যে 100 গ্রাম দ্রবণে ইন 100 গ্রাম সলিউশন 10 গ্রাম sugar is dissolved। তাহলে এটাকে কত পার্সেন্ট সলিউশন বলবো, এটাকে বলবো 10% সুগার সলিউশন, 10% সুগার সলিউশন। ওকে, কারণ 100তে আউট অফ 100, আমাকে সবসময় আউট অফ 100টা নিতে হবে। ওকে, চলো এরপর একটা এক্সাম্পল। দেখো কি বলছে, a solution is prepared by adding 5 gram of a substance to 18 gram of a water. Calculate the mass percent of the solution. Calculate the mass percent of the solute. ওকে, মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে, দেখো এখানে টোটালটা কত, সাবস্টেন্স প্লাস ওয়াটার মিলিয়ে কত পাচ্ছি, সাবস্টেন্স প্লাস ওয়াটার, এই দুটো যদি মেলাই তাহলে কত পাবো, 5 প্লাস 18, তাহলে টোটালটা পাচ্ছি 23। ওকে, আর কতটা সাবস্টেন্স আছে, 5-এ। তাহলে মাস পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে, কিভাবে করব,
তাহলে এইভাবে করতে হবে তো 23 গ্রাম সলিউশনে 23 গ্রাম সলিউশনে কত আছে সাবস্টেন্স? দেখো কত আছে সাবস্টেন্স 5 গ্রাম। তাহলে 100 গ্রামে কত আছে? এইভাবে আমাদের করতে হবে। তাহলে 5/23 ইন্টু 100, 5/23 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে কত আসছে? দেখো এটা আসছে 21.74%। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা মাস পার্সেন্ট কিভাবে বের করতে পারবো? মাস পার্সেন্ট অফ সাবস্টেন্স। দেখো কিভাবে বার করতে পারছি, মাস পার্সেন্ট অফ সাবস্টেন্সটাকে আমরা ক্যালকুলেশন করব ইকুয়াল টু মাস অফ সাবস্টেন্স, মাস অফ সাবস্টেন্স, ওকে, ডিভাইড বাই কি করব? ডিভাইড বাই করব মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন ইন্টু 100, রাইট, ইন্টু 100। দেখো বোঝা যাচ্ছে সবার? মাস পার্সেন্ট শেষ হয়ে গেল, এবার নর্মালিটিতে যাব। একটু কমেন্টে জানাও সবার বোঝা যাচ্ছে তো? অনলাইন ক্লাস হচ্ছে, কেউ যদি একটু না রেসপন্স করো তাহলে তো বোঝা যাচ্ছে না। চলো এরপর দেখো নর্মালিটি। নর্মালিটি দেখো, এই যে নর্মালিটিটা, এটা আমরা কিভাবে করব? ওকে চলো, কেউ কিছু বলবে না, আমি বলে যাচ্ছি নিজেই। দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ দ্য সলিউট পার লিটার অফ দ্য সলিউশন, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট পার লিটার অফ দ্য সলিউশন। দেখো এবার এখানে একটা নতুন টার্ম পাচ্ছ যেটাকে বলা হয় গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, ওকে, যেটাকে বলা হয় গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক বাংলায়। দেখো এটা কি বলছে, এটাও পার লিটার সলিউশনে। এবার এটা এখানে সলিউটের গ্রাম দেওয়া নেই, এখানে দেওয়া আছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট, মানে সলিউটের ওখানে যেমন মোলস অফ সলিউট ছিল, এখানে হচ্ছে কি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। দেখো আমি একবার বাংলায় বলছি, কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি নর্মালিটি। ওকে, আর একবার বলছি, কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি কি নর্মালিটি। ঠিক আছে, তার মানে দেখো নর্মালিটিটা আমরা এইভাবে সেম আগের মতন এক্সপ্রেস করছি, আগের মতনই এক্সপ্রেস করছি। এখানে শুধু কি ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা এখানে ইউজ হয়েছে। দেখো এই যে গ্রাম ইকুইভ্যালেন্টটা এখানে ইউজ হয়েছে ইবি। দেখো এবারে এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা আমরা কিভাবে পাই? ইকুইভ্যালেন্ট ওয়েট এটা আমরা পাই অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। ঠিক আছে, গ্রাম তুল্যাঙ্ক নিয়ে আমি আসছি পরে, আপাতত এখন এইটুকুই বলে রাখলাম, এইটুকুই শোনো। এবার এখানে দেখো তাহলে নর্মালিটি ইকুয়াল টু কি হবে? নর্মালিটি ইকুয়াল টু হয়ে যাবে গ্রাম নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইড বাই
এখানে দেখো কি আছে, সলিউট পার লিটার, তাহলে কি হবে, ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাই তো? দেখো ক্লিয়ার, সংজ্ঞা থেকে কিন্তু এটা সাজালাম। এবার এর আগেরটা যেমন দেখালাম এরকম একটা এক্সপ্রেশন, এমএল থাকলে কিভাবে আসবে, বা ওয়েট, কোনো একটা গিভেন সাবস্টেন্সের ওয়েট দেওয়া আছে সেখানে তাকে, তাহলে কি করব, ইকুইভ্যালেন্ট, আগের বারে যেমন মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করেছিলাম, এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, বলো, না হলে পুরোটা ভেঙে বলবো। ঠিক আছে, এটাও কিন্তু ভলিউমের সলিউশনটা হচ্ছে লিটারে। দেখো তাহলে এখানে কয়েকটা জিনিস বলে দিই। ধরো আমি বললাম যে H2SO4, H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে, এক্সাম্পলটা আমি পরে করাচ্ছি। H2SO4, দেখো H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে, এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, H2S, তার জন্য আমাদের কি জানতে হবে, H2SO4 এর মলিকুলার মাস কত, H2SO4, দেখো এর মলিকুলার মাস হচ্ছে 98, তোমরা সবাই জানো, আমি আর ভেঙে দেখালাম না। এবার এখানে ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে 98 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে গ্রাম তুল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এই যে H2SO4 এর এক নরমাল সলিউশন কাকে বলবো, H2SO4, তাহলে আমরা যদি এরকম বলি 1NH2SO4, তার মানে কি বোঝাবে, যে 1 লিটার দ্রবণে কি থাকছে, 49 গ্রাম, যেটা কি 1 ইকুইভ্যালেন্ট ওয়েট বা 1 গ্রাম তুল্যাঙ্ক। ঠিক আছে, 1 লিটার দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে, H2SO4 দ্রবীভূত থাকে। ঠিক আছে, 1 নরমাল H2SO4 মানে 1 লিটার দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে। ওকে, ধরো তাহলে যদি এরকম হয় যে, আমি ধরো এটাকে আবার ঘুরিয়ে বলছি, যে 1 লিটার দ্রবণে দেখো 1 লিটার দ্রবণে কত বলছি, 4.9 গ্রাম H2SO4 আছে, তাহলে ওই দ্রবণের নর্মালিটি কত হবে, তাহলে নর্মালিটি ইকুয়াল টু কি হবে, 4.9 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে এখানে কি আমাদের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করতে হবে, তাই না, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে 4.9 কে 49 দিয়ে ভাগ করব, তাহলে ডিভাইড বাই কি হবে, 1 লিটার আছে মানে 1 লিটারই হবে, তাহলে এটাকে সলভ করলে কত পেয়ে যাব, 0.1 নর্মাল। দেখো এটাকে সলভ করলে কি পাবো, 0.1 নর্মাল। ওকে, তাহলে 1 লিটার দ্রবণে 4.9 গ্রাম যদি ডিজলভ থাকে, সেটা হবে 0.1 নর্মাল। বোঝা যাচ্ছে, দেখো ঝন্তু, সৃজন, সুদীপ, কাজী, শঙ্কর, তাপস, আরিফা, বলো ক্লিয়ার? এগুলো কিন্তু খুব কনসেপ্ট, এই যে কনসেপ্ট যেগুলো, এগুলো কিন্তু বিল্ডিং করে নাও, মানে এই কনসেপ্ট বিল্ডিং গুলো যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। কারোর কোনো আওয়াজ পাচ্ছি না, আওয়াজ মানে একটু চ্যাটে জানাও বুঝতে পারছো কি পারছো না। দেখো এবারে এখানে কয়েকটা টার্ম এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে কি, যেমন সেমি নর্মাল, ঠিক আছে, সেমি নর্মাল, তারপর ধরো পেন্টি নর্মাল, এরকম কিছু টার্ম কিন্তু ইউজ হয়। ঠিক আছে, এরকম কিছু টার্ম ইউজ হয়, যেমন কি কি, কোনো একটা ধরো সলিউশন দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা সলিউশন দেওয়া আছে, সেখানে এরকম সেমি নর্মাল বা পেন্টি নর্মাল বা ডেসি নর্মাল সলিউশন এরকম মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ওগুলো নর্মালিটিটাকে অ্যাকচুয়ালি কি ধরবে,
সেক্ষেত্রে নর্মালিটিটা অ্যাকচুয়ালি কি ধরবে সেটাই আমি এখানে বলে দিচ্ছি। দেখো, যখন বলবে সেমি নর্মাল, তখন হয়ে যাবে n/2, ওকে। যদি বলে পেন্টি নর্মাল, তখন হয়ে যাবে n/5। ডেসি নর্মাল বললে কি হবে? ডেসি নর্মাল বললে হয়ে যাবে n/10, ওকে। আর একটা বলছি দেখো, সেন্টি নর্মাল বললে কি হবে? সেন্টি নর্মাল বললে হয়ে যাবে n/100, ওকে। এই যে টার্মগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই টার্মগুলো, ঠিক আছে। আমিও এই টার্মগুলো দিয়ে অঙ্ক করাবো। চলো পরের এক্সাম্পলটা দেখে নি কি দেওয়া আছে। How many gram equivalent of H2SO4? How many gram equivalent of H2SO4 are present in 200 ml of n/10 H2SO4 solution? ঠিক আছে, এখানে দেখো নর্মালিটি কত দেওয়া আছে? n/10, ওকে, n/10 দেওয়া আছে। হাউ মেনি গ্রাম ইকুইভ্যালেন্ট বলেছে, গ্রাম ইকুইভ্যালেন্টের নম্বরটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিভাবে করব? দেখো, তাহলে n ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি? নর্মালিটি n ইকুয়াল টু নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। প্রথমে আমরা যেটা জানি সেগুলো লিখে নেব, ঠিক আছে। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই নর্মালিটি, মানে আমরা এটাই জানি ভলিউম অফ সলিউশন ইন লিটার, ওকে। এবার পরপর কোশ্চেন দেখে এগোবো, তাহলেই দেখবে সলভ হয়ে যাবে। বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, প্রথমে যা যা জানো সেগুলো লিখে নেবে। তাহলে এখানে নর্মালিটি কত দেওয়া আছে দেখো, n এর জায়গায় কি বসাবো? n/10, কারণ H2SO4 সলিউশনের নর্মালিটি n/10। এটাকে আমি নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্টটাকে x ধরছি, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে x বাই এখানে হয়ে যাবে 200। দেখো এটা আছে ml এ, তাহলে ml টাকে আমাকে 1000 দিয়ে ভাগ করে কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। দেখো এবার নেক্সট স্টেপ তাহলে কিভাবে পাবো? n/10 x বাই এখানে কত পেয়ে যাব? 5। তাহলে 5টা উপরে উঠবে, তাই তো? 5টা উপরে উঠবে মানে এটা 5x হয়ে যাবে। আর x ইকুয়াল টু দেখো কত পাবো? x ইকুয়াল টু পেয়ে যাব n/50, মানে এখানে পাচ্ছি 50 দিয়ে যদি ভাগ করি 1 কে 0.02, এটা হচ্ছে কি? নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। দেখো এটাই কিন্তু এখানে অ্যান্সার, ওকে। বোঝা গেল কিনা বলো? দেখো এটা হচ্ছে অ্যান্সার। চলো আশা করি বোঝা গেছে। চলো নেক্সট, যে তোমার স্ট্রেংথ এক্সপ্রেস করার জন্য আর একটা যে প্যারামিটার আছে সেটা হচ্ছে মোলালিটি। দেখো মোলালিটি কাকে বলবে? প্রত্যেকটা কিন্তু এই যে মোলালিটি এগুলো সবার ভীষণভাবে গুলিয়ে যায়। বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। চলো দেখো এখানে দেওয়াই আছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট পার 1000 গ্রাম অফ দ্য সলভেন্ট। দেখো এখানে আবার অন্যরকম দেওয়া আছে। কি দেওয়া আছে? সলভেন্টের, এখানে যে সলভেন্টটা আছে, সলভেন্টটা হচ্ছে ml বা লিটারে দেওয়া নেই, এখানে আবার দেওয়া আছে কি? গ্রামে, ঠিক আছে। এখানে কিন্তু গ্রামে দেওয়া আছে মোলালিটি। তাহলে বাংলায় সংজ্ঞাটা আমি একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে কি। কোনো দ্রবণের ধরো 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে,
যত গ্রাম মোল মানে নাম্বার অফ মোলস অফ সলিউট। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকলে সেই যে সংখ্যাটাকে ওইটাকে বলা হচ্ছে মোলালিটি। ঠিক আছে, তাহলে দেখো মোলালিটিকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, দেখো তাহলে মোলালিটিকে আমরা লিখবো নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইড বাই, কি হবে, ডিভাইড বাই, এখানে কি হবে, দ্রাবকের ভর। ঠিক আছে, দ্রাবকের ভর এখানে হবে কি, মাস অফ সলভেন্ট। ঠিক আছে, মাস অফ সলভেন্ট কততে হবে, 1000 গ্রাম সলভেন্টে। ঠিক আছে, 1000 গ্রাম সলভেন্টে দেখো এখানে বলে দিয়েছে। তাহলে এই যে সলভেন্টটা এটা তাহলে কি, 1000 গ্রাম সলভেন্ট মানে আমি এখানে হয় লিখবো 1 কেজি, মাস অফ সলভেন্ট 1 কেজি অর 1000 গ্রাম। দেখো এইভাবে লিখতে পারছি মোলালিটিটাকে, তাই তো, কোনো ভুল নেই নিশ্চয়। চলো তাহলে এরপরে একটা এক্সাম্পল করে নি, তাহলে এটা বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো কি বলছে, এ সলিউশন কন্টেন 10 moles of sucrose in 1 kg of solvent। দেখো সলভেন্ট 1 কেজি বলে দিয়েছে, তার মানে কত, 1000 গ্রাম, তার মানে 1000 গ্রাম। এবারে এখানে সলিউটের কত মোল সলিউট সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, নাম্বার অফ মোলস 10 মোলস মানে কি, নাম্বার অফ মোলস অফ সলিউট সেটাও বলে দিয়েছে। তাহলে মোলালিটি কত হবে, m ইকুয়াল টু নম্বর অফ মোলস অফ সলিউট মানে 10 মোল ডিভাইড বাই কত আছে সলভেন্ট। সলভেন্টটা কি, সলভেন্ট এখানে 1 কেজি দেওয়াই আছে, তাহলে 1, ওকে 1 দেওয়া আছে, তাহলে এটা হবে 10 মোল পার কেজি। 10 মোল পার কেজি, মোলালিটি হচ্ছে 10 মোল পার কেজি। ওকে, চলো নেক্সট করে নি। নেক্সটটা কি, ক্যালকুলেট দ্য মোলালিটি অফ এ সলিউশন containing 5.3 gram of anhydrous Na2CO3 in 400 gram water। দেখো তাহলে আমাদের কি কি করতে হবে, মোলালিটি ক্যালকুলেশন করার জন্য 5.3 গ্রাম এই যে Na2CO3 ব্যবহার করেছে, সেটাকে তাহলে কত মোল সেটা ক্যালকুলেশন করতে হবে। তার জন্য কি করতে হবে আমাদের, Na2CO3 এর গ্রাম আণবিক ভর মানে মলিকুলার ওয়েটটা ক্যালকুলেশন করতে হবে। কত বেরোচ্ছে, 23 ইন্টু 2 প্লাস 12 ইন্টু 16 ইন্টু 3, দেখো কত আসছে 106। ওকে, দেখো এবার তাহলে এখানে পাচ্ছি নাম্বার অফ moles of solute equal to 5.3 by 106। okay, m equal to 5.3 by 106 যখন পাচ্ছি, তাহলে এটা বসিয়ে দিচ্ছি, আমি কাটাকাটি পরে করব। ঠিক আছে, এটা নাম্বার অফ সলিউট, তাহলে ডিভাইড বাই কি হবে, 400 গ্রাম ওয়াটার আছে, তাহলে 400 কে কি করব, 1000 দিয়ে ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট স্টেপ হচ্ছে 5.3 বাই 106 ইন্টু 1000 ডিভাইড বাই 400। ওকে, এবার চলো এবার জাস্ট সিম্পল ভাবে কাটাকুটি করে যা পাবো আমি একেবারে এখানে সলভ করে নিচ্ছি। 5.3 ইন্টু 5 ডিভাইড বাই 106 ইন্টু 2, দেখো এখানে আসছে 0.125 স্মল এম। ওকে, দেখো স্মল এম লিখেছি মানে মোলালিটি। দেখো এখানে আমি তাহলে ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, মোলালিটি পর্যন্ত আজকে করালাম,
এখানে ক্লাসটা শেষ করছি। দেখো সবার ক্লিয়ার? ক্লাসগুলো ভালো করে করো, তা না হলে প্র্যাকটিস সেট দিলে বুঝবে কি করে? ক্লাসটা তো ভালো করে করতে হবে, তাই না? এটা ভালো করে পড়ো, তারপর নেক্সট টপিক অ্যাটমিক স্ট্রাকচার আরম্ভ করবো, ভীষণ ইন্টারেস্টিং। বলো, কেউ কিছু বলবে? নইলে আমি ক্লাসটা অফ করছি। কারোর কিছু বক্তব্য আছে? ওকে, চলো তাহলে আমি অফ করলাম ক্লাসটা। কেউ কিছু বলছো না? চলো, গুড নাইট।